আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র আনন্দ পাঠ থেকে সত্যজিৎ রায় রচিত কাকতাড়ুয়া গল্পটি সহজ সরল ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ পড়ব। এখানে ছবিতে আমরা একটি কাকতাড়ুয়ার ছবি দেখতে পাচ্ছি। আসলে মূলত কাকতাড়ুয়া গল্পটি অনেক সুন্দর একটি গল্প। এখানে লেখকের কল্পনা এবং বাস্তবতা এই দুটিকে মিলিয়ে নতুন এক সত্যের রূপ দিয়েছেন এই কাকতাড়ুয়া গল্পে। কুসংস্কারে বিশ্বাস করে আমরা অনেক সময় অনেক রকম বড় ভুল করে ফেলি, সেই সত্যেরই প্রকাশ ঘটেছে কাকতাড়ুয়া গল্পে। এসো আমরা গল্পটি পড়ি। প্রথম দিকে গল্পটা একটু ঘুরানো পেঁচানো, একটু কঠিন মনে হলেও গল্পটা কিন্তু অতি চমৎকার একটি গল্প। প্রথম কয়েকটা লাইনই একটু কঠিন মনে হবে। মৃগাঙ্ক বাবু সন্দেহটা যে অমূলক নয় সে প্রমাণ হলো পানাগড়ের কাছাকাছি এসে। এখানে আমাদের গল্পের যে মূল চরিত্র, কেন্দ্রীয় চরিত্র, সেটা হচ্ছে মৃগাঙ্ক বাবু, এবং তিনি কোথায় এসেছিলেন? পানাগড়ের কাছাকাছি। গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল। তার সন্দেহটা কি ছিল? এই যে গাড়ির পেট্রোল ব্যাপারে তার সন্দেহ ছিল। পেট্রোলের ইন্ডিকেটরটা কিছুকাল থেকে গোলমাল করছে। ইন্ডিকেটর হচ্ছে ওই যে পেট্রোল কতটা আছে তার নির্দেশক যন্ত্র আর কি, সেটাই গোলমাল করছিল। সে কথা আজও বেরোবার মুখে ড্রাইভার সুধীরকে বলেছেন, কিন্তু সুধীর গা করে নাই। ওই যে বলছে লেখক, তিনি বের হয়ে আসার সময় সুধীর হচ্ছে তার ড্রাইভার, সুধীরকে বলেছিল যে তেল কতটা আছে দেখার জন্য, কারণ নির্দেশক ঠিকভাবে কাজ করছে না। কিন্তু সুধীর ব্যাপারটা আমলে নেয়নি। আসলে কাটা যা বলছিল তার চেয়ে কম পেট্রোল ছিল ট্যাঙ্কে। বলছে ওই যে মেশিনটা যা বলছিল তার চাইতে কমই পেট্রোল ছিল। এখন কি হবে জিজ্ঞেস করলেন মৃগাঙ্ক বাবু। বলছেন কাকে জিজ্ঞেস করলেন? ড্রাইভারকে, যে এখন যে তেল ফুরিয়ে গেল রাস্তায়, মাঝ রাস্তায়, এখন কি হবে? আমি পানাগড় চলে যাচ্ছি বলল সুধীর, সেখান থেকে তেল নিয়ে আসবো। ড্রাইভার বলল সে পানাগড় যাচ্ছে। তাদের গাড়ি নষ্ট হয়েছিল কোথায়? পানাগড়ের কাছাকাছি এসে। তো বলল যে ড্রাইভার সে পানাগড় যাচ্ছে, সেখান থেকে তেল নিয়ে আসবে। পানাগড় এখান থেকে কত দূর? লেখকের প্রশ্ন। মাইল 3 হবে। ড্রাইভার উত্তর করেছিল যে 3 মাইলের মতো হবে। তার মানে তো 2-2.5 ঘন্টা। শুধু তোমার দোষেই এটা হলো। এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছ? বলল যে 3 মাইল রাস্তা মানে 2-2.5 ঘন্টা সময়। এখন লেখক বলছে যে এটা তোমার দোষে হয়েছে। এখন লেখক যে এখানে একা থাকবেন সেই কথাই বলছেন যে আমার অবস্থাটা এখন কি হবে। মৃগাঙ্ক বাবু ঠান্ডা মেজাজের মানুষ, কিন্তু 2.5 ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হবে জেনে মেজাজটা খিটখিটে হয়ে গিয়েছিল। বলছে সে তার মেজাজ সবসময় ঠান্ডা, কিন্তু এই যে একা 2.5 ঘন্টা সময়ের মতো গাড়িতে একা থাকতে হবে এটা জেনেই তার মেজাজটা একটু খিটখিটে হয়েছিল। তাহলে আর দেরি করো না, বেরিয়ে পড়ো। 8টার মধ্যে কলকাতা ফিরতে পারবে তো? এখন 3:30। তা পারবো বাবু। বলল যে তাহলে, ড্রাইভারকে বলল যে তাহলে তেলের সন্ধানে তুমি পানাগড়ে চলে যাও, আর 8টার মধ্যে কিন্তু কলকাতা ফিরতে হবে। মানে তারা কলকাতা থেকে এই পানাগড়ের আর কি একটা অনুষ্ঠানে এসেছিল। পানাগড়ে না অন্য কোথাও আসছিল, এখানে পানাগড়ের কাছাকাছি এসে তাদের তেল ফুরিয়ে গেল। এই নাও টাকা, আর ভবিষ্যতে এমন ভুলটি করো না কখনো। লং জার্নিতে এসব রিস্কের মধ্যে যাওয়া কখনোই উচিত না। টাকা দিল ড্রাইভারকে এবং বলল যে এরকম ভুল কখনো করবে না। লং জার্নি অর্থ হচ্ছে দূরে কোথাও যাওয়া, রিস্ক হচ্ছে ঝুঁকি, মানে এরকম ঝুঁকি কখনোই নেওয়া উচিত না। অল্প তেল নিয়ে বের হওয়া, এটাই
লেখক ড্রাইভারকে বোঝালেন। সুধীর টাকা নিয়ে চলে গেল পানাগড় অভিমুখে। টাকা নিয়ে তেলের আনার জন্য ড্রাইভার চলে গেল। মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক। দুর্গাপুরে একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে। তিনি দুর্গাপুরে আসছিলেন একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে। ট্রেনে রিজার্ভেশন পাওয়া যায়নি, তাই মোটরে যাত্রা। ট্রেনে আসতে চেয়েছিল কিন্তু সেখানে পাওয়া যায়নি, সিট পায়নি আর কি। সকালে চা খেয়ে বেরিয়েছেন আর ফেরার পথে এই দুর্যোগ। বলছে সকালে চা খেয়ে বের হয়েছে, এখন যাওয়ার সময় এই ভোগান্তি। মৃগাঙ্ক বাবু কুসংস্কারে বিশ্বাস করেন না। পাজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার। পাজি হচ্ছে পঞ্জিকা, যেখানে দিনক্ষণ, ভালো কি মন্দ, ভাগ্য এগুলো লেখা থাকে, কিন্তু সে সেটা বিশ্বাস করেন না। কিন্তু আজ পাজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না। আজকে যদি পাজিতে লেখা থাকে যে লেখকের যাত্রা শুভ না, তাহলে তিনি অবাক হবেন না। আপাতত গাড়ি থেকে নেমে আর ভেঙে তিনি তার চারদিকটা ঘুরে দেখে নিলেন। কি আর করার, তিনি গাড়ি থেকে নেমে আর ভেঙে মানে আড়মোড়া দিয়ে জড়তা কাটিয়ে চারদিকটা একটু ঘুরে দেখলেন। মাঘ মাস, ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে, চারিদিকে ধুধু করছে মাঠ। দূরে, বেশ দূরে একটি মাত্র কুঁড়ে ঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে। বলছে ওই সময়টা ছিল যখন লেখক ওই যে তেলের সংকটে পানাগড়ে দাঁড়িয়েছিলেন, তখন ছিল মাঘ মাস। চারদিকে ধান কাটা হয়ে গেছে ক্ষেতগুলোতে। দূরে বলছে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছিল একটু তেঁতুল গাছের পাশে। এছাড়া বসতির কোনো চিহ্ন নেই। আরও দূরে রয়েছে এক সারি তাল গাছ, আর সব কিছুর পিছনে জমাট বাঁধা বন। বলছে তারও কিছু দূরে এক সারি তাল গাছ, আর তার পিছনে আবার বন ছিল। এই হলো রাস্তার এক দিক, অর্থাৎ পূর্ব দিকের দৃশ্য। একটা ঘর তেঁতুল গাছের পাশে, এটা হচ্ছে পূর্ব দিকের দৃশ্য। পশ্চিমে বিশেষ পার্থক্য নেই। রাস্তা থেকে 40-50 হাত দূরে একটা পুকুর রয়েছে। আর পশ্চিম দিকে দেখো কি বলছে, 40-50 হাত দূরে একটা পুকুর, তাতে জল বিশেষ নেই, পানি অল্প ছিল। গাছপালা যা আছে তা দু একটা বাবলা ছাড়া সবই দূরে। দুই একটা বাবলা গাছ আছে। এদিকেও দুটি কুঁড়ে ঘর রয়েছে। বলছে এই পাশে আছে, পশ্চিম দিকে আছে দুইটি, পূব দিকে ছিল একটি, কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই, মানুষ দেখা যাচ্ছে না। আকাশে উত্তরে মেঘ দেখা গেলেও এদিকে রোদ। মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতাড়ুয়া। ওই যে খোলা মাঠ যে ছিল, সেখানে একটা কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে। শীতকাল হলেও রোদের তেজ আছে বেশ। ওই যে মাঘ মাস বলছে, কিন্তু পৌষ মাঘ, শীতকাল, ভালো শীত, কিন্তু রোদের তেজ আছে বলছে। তাই মৃগাঙ্ক বাবু গাড়িতে ফিরে এলেন। রোদের তেজের জন্য তিনি গাড়িতে ফিরে এলেন। এগুলো কিন্তু বহু নির্বাচনী। তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন। বলছে যে গাড়িতে বসে ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বের করে পড়া শুরু করলেন। এর মধ্যে দুটো অ্যাম্বাসেডর আর একটা লরি গেছে তার পাশ দিয়ে। অ্যাম্বাসেডর হচ্ছে এক ধরনের মোটর গাড়ি। তার মধ্যে একটা কলকাতার দিকে, বলছে একটা কলকাতার দিকে গেল। তার মধ্যে দুটার মধ্যে একটা লরি আর একটা হচ্ছে অ্যাম্বাসেডর, দুইটাই মোটর যান। কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞেস করার জন্য থামেনি। মৃগাঙ্ক বাবু মনে মনে বললেন, বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর হয়। বলছে এই যে পরের উপকার করার ব্যাপারে বাঙালিরা খুবই স্বার্থপর। নিজের অসুবিধা করে পরের উপকার করাটা তাদের কুষ্ঠিতে লেখে না। বলছেন নিজের অসুবিধা করে পরের উপকার করবে, এটা কখনোই তারা করে না। তিনি নিজেও কি এদের মতোই ব্যবহার করতেন? মনে মনে ভাবলেন যে লেখকও কি এরকম করতেন কি না। হয়তো তাই, তিনিও তো বাঙালি। আবার নিজে নিজে বলছেন যে তাও করতে পারতাম, কারণ সে নিজেও বাঙালি। লেখক হিসেবে তার খ্যাতি আছে ঠিকই,
কিন্তু তাতে তার মজ্জাগত দোষগুলোর কোনো সংস্কার হয়নি। বলছে লেখক হিসেবে সে নাম করেছে ঠিকই, কিন্তু তার যে মজ্জাগত দোষ মানে বাঙালি হিসেবে তার যে দোষ সেটা তো সে আর সংস্কার করেনি, শুধরায়নি। উত্তরের মেঘটা অপ্রত্যাশিতভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে। বলছে উত্তর দিকে একটা মেঘ ছিল অন্ধকারের মতো, সেটা সূর্যটাকে ঢেকে ফেললো। সূর্য কিন্তু তখন অস্ত যায়নি। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া। মৃগাঙ্কবাবু ব্যাগ থেকে পুল ওভারটা বার করে পরে নিলেন। পুল ওভার মানে হচ্ছে হাতে বোনা ওই যে শীতকালীন যে জামা, সেটা। এদিকে সূর্য দ্রুত নিচের দিকে নেমে এসেছে। নিচের দিকে মানে ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। 5টার মধ্যেই অস্ত যাবে, তখন ঠান্ডা বাড়বে। কি মুশকিলে ফেললো তাকে সুধীর। ড্রাইভারের কথা বলছে, সে তো একা এখানে দাঁড়িয়ে আছে, কেউ নাই। মৃগাঙ্কবাবু দেখলেন যে বইয়ে মন দিতে পারছে না, মানে পড়তে পারছে না। তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয়। নতুন গল্পের প্লট মানে তিনি তো লেখক, অন্য একটা গল্প, নতুন গল্প চিন্তা করতে চাচ্ছেন তিনি। ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে, সেটা এখনও লেখা হয়নি। একটা প্লটের খানিকটা মাথায় এসেছে এই পথটুকু আসতেই। মৃগাঙ্কবাবু নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন। বলছে যে ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে, সেটা এখনও লিখে নাই। তার এই রাস্তা দিয়ে আসতে আসতে তার একটা গল্পের প্লট মনে হয়েছে, গল্পের আর কি চিন্তাভাবনা, সেগুলো সে পয়েন্ট আকারে নোটবুকে লিখে ফেললেন। না, গাড়িতে বসে আর ভালো লাগে না। খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়ালেন মৃগাঙ্কবাবু। গাড়িতে ভালো লাগছিল না একা একা। না, গাড়িতে বসে আর ভালো লাগে না। খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়ালেন মৃগাঙ্কবাবু। তারপর কয়েক পা সামনে এগিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হলো বিশ্ব চরাচরে তিনি একা। এমন একা তিনি কোনো দিন অনুভব করেননি। বলছে না, লেখকের গাড়িতে একা একা বসে থাকতে আর ভালো লাগছিল না, তাই ওই নোটবুকের খাতাটা বন্ধ করে বাইরে আসলেন গাড়ি থেকে। তারপর কয়েক পা সামনে এগিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দেখলেন যে কোথাও কেউ নাই। সে একেবারেই একা, এমন একা তার কখনোই মনে হয়নি। না, ঠিক একা নয়, একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে, ওই কাকতাড়ুয়াটা। বলছে ঠিক একা না, একটা নকল মানুষ, মানে ওই কাকতাড়ুয়াটাকে লেখক নকল মানুষ বলেছেন। মাঠের মধ্যে এক জায়গায় কি যে একটা শীতের ফসল রয়েছে একটা ক্ষেতে। বলছে শীত তখন মাঘ মাস, শীতের ফসল ছিল মাঠের একটা ক্ষেতে, তারই মাঝখানে দাঁড়িয়ে আছে কাকতাড়ুয়াটা। ওই শীতের ফসল যে ক্ষেতটায়, তার মাঝখানে কাকতাড়ুয়াটা। একটা খাড়া বাঁশ মাটিতে পোতা, তার সঙ্গে আড়াআড়িভাবে একটা বাঁশ ছড়ানো হাতের মতো দুদিকে বেরিয়ে আছে। এই হাত দুটো গলানো রয়েছে একটা ছেঁড়া জামার দুটো আস্তিনের মধ্য দিয়ে। বলছে একটা বাঁশ এভাবে খাড়া করে দেয়া, তারপরে আড়াআড়িভাবে এরকম দেওয়া, তাহলে হাতের মতো হয়েছে এবং সেটার গায়ে জামা পরানো হয়েছে। খাড়া বাঁশটার মাথায় রয়েছে একটা উপুর করা মাটির হাঁড়ি। বলছে খাড়া বাঁশটার মাথায় একটা উপুর করা হাঁড়ি রয়েছে। দূর থেকে বোঝা যায় না, কিন্তু মৃগাঙ্কবাবু অনুমান করলেন সেই হাঁড়ির রং কালো, আর তার ওপর সাদা রং দিয়ে আঁকা রয়েছে ডেবা ডেবা চোখ মুখ। মৃগাঙ্কবাবু খেয়াল করলেন যে হাঁড়িটার রং কালো করা ছিল এবং সাদা রং দিয়ে ডেবা ডেবা মানে বড় বড় চোখ মুখ আঁকা হয়েছে। আশ্চর্য এই জিনিসটা পাখিরা আসল মানুষ ভেবে ভুল করে। বলছে পাখিরা ভাবে এটা আসল মানুষ, তাই ভয়ে তার ভয়ে খেতে এসে উৎপাত করে না, তার ভয়ে খেতে আর তারা আসে না। পাখিদের বুদ্ধি কি এতই কম? কুকুর তো এত ভুল করে না। বলছে পাখিদের বুদ্ধি এইরকম, কিন্তু কুকুর কিন্তু ভুল করে না, তারা মানুষের গন্ধ পায়। কাক চড়ুই কি তাহলে সে গন্ধ পায় না? লেখকের প্রশ্ন।
মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়লো কাকতাড়ুয়াটার গায়ে। মৃগাঙ্কবাবু লক্ষ্য করলেন যে যে জামাটা কাকতাড়ুয়ার গায়ে পরানো হয়েছে সেটা একটা ছিটের শার্ট। ছিট মানে প্রিন্টের শার্ট। তার কথা মনে পড়লো, কার কথা মনে পড়লো? ওই ছেঁড়া লাল কালো ছিটের শার্টটা দেখে। লেখক বলছে কার কথা যেন তার মনে পড়ছে, কিন্তু মৃগাঙ্কবাবু অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না যে এই শার্টটা তিনি কোথায় দেখেছেন, কার গায়ে দেখেছেন, মনে হলো না। তবে কোনো একজনকে তিনি ওরকম একটা শার্ট পরতে দেখেছেন বেশ কিছু কাল আগে। বলছে তার আবছা আবছা মনে হচ্ছে, কিন্তু পুরোপুরি মনে হচ্ছে না। আশ্চর্য! ওই একটি নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণী নেই। বলছে ওই নকল একটা মানুষ ছাড়া আর কোনো মানুষ চারদিকে নাই। মৃগাঙ্কবাবু আর ওই কাকতাড়ুয়া। এই সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠে ঘাটে লোকজন কম দেখা যায় ঠিকই, কিন্তু এরকম নির্জনতা মৃগাঙ্কবাবুর অভিজ্ঞতায় এই প্রথম। বলছে এই সময় কাজ কম হয়, তাই খেতে লোক কম থাকে, কিন্তু এইরকম নির্জনতা তিনি কখনোই দেখেননি। এটাই তার প্রথম। মৃগাঙ্কবাবু ঘড়ি দেখলেন 4:20, সঙ্গে ফ্লাক্সে চা রয়েছে, সেটার সদ্ব্যবহার করা যেতে পারে। সদ্ব্যবহার শব্দের অর্থ ভালো ব্যবহার আর কি। তো মৃগাঙ্কবাবু ঘড়িতে দেখলেন কতক্ষণ? 4:20। বলছে যে গাড়িতে ফ্লাক্সে চা রয়েছে, কাজেই সেটা খাওয়া যাক। গাড়িতে ফিরে এসে ফ্লাক্স খুলে ঢাকনায় চা ঢেলে খেলেন মৃগাঙ্কবাবু। শরীরটা একটু গরম হলো। চা খেলেন গাড়িতে ফিরে এসে। কিসে করে খেলেন? ফ্লাক্সের মুখে করে, ঢাকনায়। কালো মেঘের মধ্যে ফাঁক দিয়ে সূর্যটাকে একবার দেখা গেল। কাকতাড়ুয়াটার গায়ে পড়েছে লালচে রোদ। সূর্য দূরের তাল গাছটার মাথার কাছে এসেছে, আর মিনিট 5 কি অস্ত যাবে। বলছে যে কালো মেঘের ফাঁক দিয়ে সূর্যটা দেখা গেল যে সেটা কাকতাড়ুয়ার গায়ে পড়েছে, এবং পড়ায় কাকতাড়ুয়াটাকে লালচে রোদ যেন তার গায়ে পড়েছে। সূর্য তাল গাছটার মাথার কাছে চলে এসেছে, একটা তাল গাছের মাথার কাছে চলে এসেছে। বলছে 5 মিনিটের মধ্যে সূর্যটা অস্ত যাবে। আরেকটা অ্যাম্বাসেডর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল। আরেকটা মোটর যান আর কি, গাড়ির মৃগাঙ্কবাবুর গাড়ির পাশ দিয়ে চলে গেল। মৃগাঙ্কবাবু আরেকটু চা ঢেলে খেয়ে আবার গাড়ি থেকে নামলেন। সুধীরের আসতে এখনও ঘণ্টাখানেক দেরি। কি করা যায়? বলছে ড্রাইভার আসতে এখনও ঘণ্টাখানেক দেরি, কী করবেন তিনি? পশ্চিমের আকাশ এখন লাল। বলছেন যে পশ্চিম দিকের আকাশ লাল। কিসের জন্য লাল? সূর্য ডুবে যাচ্ছে, সেই লালিমায় লাল। সেদিক থেকে মেঘ সরে এসেছে, চ্যাপ্টা লাল। সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল। এবার ঝপ করে অন্ধকার নামবে। বলছে সূর্যটা ডুবে গেল, দিগন্তে চলে গেল মানে ডুবে গেল, এবার চারদিকে যেন অন্ধকার নেমে আসবে। কাকতাড়ুয়া কেন যেন মৃগাঙ্কবাবু অনুভব করছেন প্রতি মুহূর্তেই ওই নকল মানুষটা তাকে বেশি করে আকর্ষণ করছে। মানে ওই কাকতাড়ুয়াটার কথাই তার মনে হচ্ছে, আশেপাশে তো আর কেউ নাই। সেটার দিকে এক দৃষ্টে চেয়ে থাকতে থাকতে মৃগাঙ্কবাবু কতগুলো জিনিস লক্ষ্য করে একটা হৃদকম্প অনুভব করলেন। মানে সেটার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার একটা জিনিস লক্ষ্য করে তার ভিতরে হৃদয়ে কম্পন শুরু হলো। ওটার চেহারায় সামান্য পরিবর্তন হয়েছে কি? তার মনে হলো চেহারাটায় পরিবর্তন হয়েছে। হাত দুটো কি নিচের দিকে নেমে এসেছে খানিকটা? বলছে হাত দুটো যেন নিচে নেমে আসছে। দাঁড়ানোর ভঙ্গিটা কি আরেকটু জ্যান্ত মানুষের মতো? বলছে দাঁড়ানোর ভঙ্গিটাও যেন জীবিত মানুষের মতো মনে হচ্ছে। খাড়া বাসটার পাশে কি আরেকটা বাস দেখা যাচ্ছে? বলছে বাসটার পাশে কি আরও কোনো বাস আছে? ও দুটো কি বাস না ঠ্যাং? বলছে ওই দুটো কি বাস না পা দেখা যাচ্ছে। মাথার হাঁড়িটা একটু ছোট মনে হচ্ছে না আর কি, নিজেকে নিজে প্রশ্ন করছে। এই সমস্ত ভেবে তার হৃদকম্প বেড়ে গেল। তিনি কি এই তেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখছেন? কাকতাড়ুয়া কখনো জ্যান্ত হয়ে ওঠে? বলছেন এখানে একা দাঁড়িয়ে থাকতে থাকতে তিনি ভুল দেখছেন। কাকতাড়ুয়া আসলে কখনো তো জ্যান্ত হয় না। কিন্তু
মৃগাঙ্ক বাবুর দৃষ্টি আবার কাকতাড়ুয়াটার দিকে গেল। কোনো সন্দেহ নেই সে জায়গা বদল করেছে। আবার বলছে যে মনে হলো যে কাকতাড়ুয়াটা জায়গা বদল করেছে। সে ঘুরে দাঁড়িয়ে তার দিকে খানিকটা এগিয়ে এসেছে। ঘুরে দাঁড়িয়ে কাকতাড়ুয়াটা তার দিকে এগিয়ে আসছে। এসেছে না, আসছে। বলছে এসেছে না, আসছে আর কি। মনে হচ্ছে যে কাকতাড়ুয়াটা এগিয়ে আসছে লেখকের দিকে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা, কিন্তু দু পায়ে চলা। বলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে দু পায়ে চলছে। হাড়ির বদলে একটা মানুষের মাথা, গায়ে এখনও সেই ছিটের শার্ট আর তার সঙ্গে মালকোচা দিয়ে পরা খাটো ময়লা ধুতি। বলছে সেই প্রিন্টের শার্টটা আর একটা ধুতি পরা তার। বাবু, বাবু বলে কাকে ডাকছেন? সে লেখককে। মৃগাঙ্ক বাবুর সমস্ত শরীরের মধ্য দিয়ে একটা শিহরণ খেলে গেল। সে শিহরণ খেলা মানে সে হঠাৎ শিউরে উঠল। কাকতাড়ুয়া মানুষের গলায় ডেকে উঠেছে এবং এ গলা তার চেনা। বলছে কাকতাড়ুয়াটা যে তার মানুষের গলায় ডেকে উঠছে, এই গলাটা তার চেনা। এ হলো তাদের এককালের গৃহকর্মী অভিরামের গলা। বলছে এক সময় তাদের বাড়িতে কাজ করতো অভিরাম নামে এক লোক, তার গলা। এদিকেই তো ছিল অভিরামের দেশ। বলছে এইদিকেই অভিরামের দেশ ছিল। একবার তাকে জিজ্ঞেস করেছিলেন মৃগাঙ্ক বাবু। অভিরাম বলেছিল সে থাকে মানকরের পাশের গায়ে। পানাগড়ের আগের স্টেশনই তো মানকর। বলছে পানাগড় তো তারা যায় নাই, তার পূর্বের স্টেশন তো। লেখক বলছে যে এটাই তাহলে মানকর হবে, যেখানে তাদের গৃহকর্মী অভিরামের বাড়ি ছিল। মৃগাঙ্কবাবু চরম ভয়ে পিছতে পিছতে গাড়ির সঙ্গে সেটে দাঁড়ালেন। ভয় পেয়ে পিছাতে পিছাতে গাড়ির সাথে এসে দাঁড়ালেন। অভিরাম এগিয়ে এসেছে তার দিকে। এখন সে মাত্র 10 গজ দূরে, 10 গজ দূরে আছে, 30 হাত আর কি, 10 গজে। আমায় চিনতে পারছেন বাবু? সে আবার প্রশ্ন করলো লেখককে যে আমায় চিনতে পারছেন কি না। মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে মৃগাঙ্ক বাবু প্রশ্নটা করলেন, তুমি অভিরাম না? মনের সাহস সঞ্চয় করে লেখক তাকে বললেন যে তুমি অভিরাম কিনা। একদিন পরেও আপনি চিনেছেন বাবু? তখন কাকতাড়ুয়াটা বলল যে এতদিন পরেও আপনি আমাকে চিনেছেন। মানুষেরই মতো দেখাচ্ছে অভিরামকে। তাই বোধহয় মৃগাঙ্কবাবু সাহস পেলেন। বললেন তোমাকে চিনেছি তোমার জামা দেখে। এ জামা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম। বলছে মানুষের মতোই তখন কাকতাড়ুয়াটাকে দেখাচ্ছিল এবং বললেন তোমার জামাটা দেখে আমি তোমাকে চিনেছি। এ জামাটা তো লেখকই তাকে কিনে দিয়েছিলেন, সেটা তাকে মনে করিয়ে দিলেন। হ্যাঁ বাবু, আপনিই দিয়েছিলেন। আপনি আমার জন্য অনেক করেছেন, কিন্তু শেষে এমন হলো কেন বাবু? আমি তো কোনো দোষ করিনি। আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন? বলছে যে হ্যাঁ আপনারা তো আমার জন্য অনেক করেছেন, কিন্তু শেষ সময়ে যে এসে এরকম হলো কেন? আমি তো কোনো দোষ করছিলাম না। মৃগাঙ্ক বাবুর মনে পড়ল 3 বছর আগের ঘটনা। অভিরাম ছিল মৃগাঙ্ক বাবুদের 20 বছরের পুরনো গৃহকর্মী আর কি, পুরনো কাজের লোক। শেষে একদিন অভিরামের ভীমরতি ধরে। বলছে অভিরামের আর কি একটু দোষ দেখা দেয়। সে মৃগাঙ্ক বাবুর বিয়েতে পাওয়া সোনার ঘড়িটা চুরি করে বসে। এটা আসলে সত্যটা কত সেটা আমরা পরে জানবো। সুযোগ সুবিধা দুই ছিল অভিরামের। অভিরাম নিজে অবশ্য অস্বীকার করে, কিন্তু মৃগাঙ্ক বাবুর বাবা ওঝা ডাকিয়ে কুলোতে চাল ছুঁড়ে মেরে প্রমাণ করিয়ে দেন যে অভিরামই চোর। ফলে অভিরামকে ছাড়িয়ে দেওয়া হয়। বলছে যে অভিরামকে সোনার ঘড়ি চুরির দায় দেওয়া হয়েছিল, কিন্তু অভিরাম অস্বীকার করায় লেখকের বাবা কী করেছিলেন, ওঝা ডেকে এনেছিলেন এবং সেখানে ওঝার সাহায্যে এরকমই আর কি প্রমাণ করলো যে অভিরাম চোর। তখন অভিরামকে কাজ থেকে বিদায় করে দেওয়া হয়। অভিরাম বলল আপনাদের ওখান থেকে চলে আসার পর আমার কি হলো জানেন? আর আমি চাকরি করিনি কোথাও, কারণ আমার কঠিন ব্যায়াম হয়েছে, হয় মানে কঠিন অসুখ হয়ে যায়, আর কোথাও চাকরি করতে পারিনি। উদুরি, উদুরি মানে
পেটের অসুখ, টাকা পয়সা নাই, না ওষুধ না পথ্যি, সেই ব্যারামই আমার শেষ ব্যারাম। আমার এই জামাটা ছেলে রেখে দেয়, সে নিজে কিছুদিন পরে, তারপর সেটা ছিঁড়ে যায়, তখন সেটা কাকতাড়ুয়ার পোশাক হয়। আমি হয়ে যাই সেই কাকতাড়ুয়া। কেন জানেন? আমি জানতাম একদিন না একদিন আপনার সঙ্গে আবার দেখা হবে। আমার প্রাণটা ছটফট করছিল। হ্যাঁ, মৃত লোকেরও প্রাণ থাকে। আমি মরে গিয়ে যা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম। বলছে যে অভিরাম তাদের বাড়ি থেকে যখন না করে দেয়, লেখকদের বাড়ি থেকে, পরে আর চাকরি করে নাই, তার পেটের অসুখ হয়েছিল এবং সেই অসুখেই সে মারা যায়। ওই যে তার জামাটা লেখক কিনে দিয়েছিল, সেটা তার ছেলে রেখে দিয়েছিল এবং কিছুদিন ছেলেও পড়েছিল, তারপর ছিঁড়ে গেলে এই কাকতাড়ুয়াকে পড়ায়। তখন অভিরাম বলল যে আমি এই কাকতাড়ুয়ার মধ্যে এসে আশ্রয় নিয়েছি, কারণ আমি জানতাম আপনি একদিন না একদিন এখানে আসবেন, আমার সাথে দেখা হবে, এবং আমি যে কথাটা জেনেছি সে কথাটা আপনাকে জানাবো। সেটা কি অভিরাম? লেখক প্রশ্ন করলো যে কি তুমি আমাকে জানাতে চাচ্ছ? বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারির নিচে পিছন দিকটায় খোঁজ করবেন, সেখানে আপনার ঘড়িটা পড়ে আছে এই 3 বছর ধরে। এখন বলছে লেখককে যে আপনি বাড়িতে গিয়ে আপনার যে আলমারি আছে সেই আলমারির পিছনের দিকে খোঁজ করে দেখবেন, সেখানে 3 বছর ধরে আপনার ঘড়ি পড়ে আছে, যে ঘড়ির চুরির দায়ে অভিরামকে কাজ থেকে না করে দেওয়া হয়েছিল। আপনার নতুন চাকর ভালো করে ঝাড়ু দেয় না, তাই সে দেখতে পায়নি। এই ঘড়ি পেলে পরে আপনি জানবেন অভিরাম কোনো দোষ করেনি। বলছে ঘড়িটা পেলে তো আপনি বুঝবেন যে অভিরাম আসলেই দোষী না। অভিরামকে আর ভালো করে দেখা যায় না। সন্ধ্যা নেমে এসেছে। মৃগাঙ্কবাবু শুনলেন অভিরাম বলছে এত কাল পরে নিশ্চিত হলাম বাবু, আমি আসি। সে বলল যে এতকাল পরে সে নিশ্চিন্ত হলো, ওই ঘড়ির কথাটা সে বলতে পেরেছে। তার উপরে যে দোষ চাপানো হয়েছিল সে দোষটা সে সরাতে পেরেছে তার ঘাট থেকে, সে একটু হালকা বোধ করলো, তাই সে বিদায় নিয়ে চলে গেল। মৃগাঙ্কবাবুর চোখের সামনে থেকে অভিরাম অদৃশ্য হয়ে গেল। তেল এনেছি বাবু। সুধীরের গলায় মৃগাঙ্কবাবুর ঘুমটা ভেঙে গেল। গল্পের প্লট ফাঁদতে ফাঁদতে কলম হাতে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। বলছে যে গল্পের প্লট ভাবছিলেন, সেই প্লট ভাবতে ভাবতেই লেখক কিন্তু গাড়িতে ঘুমিয়ে গিয়েছিলেন। ঘুম ভাঙলো কখন? তার ড্রাইভারের ডাকে। ঘুম ভাঙতে তার দৃষ্টি চলে গেল পশ্চিমের মাঠের দিকে, পশ্চিম দিকে মাঠটার দিকে চলে গেল। কাকতাড়ুয়াটা যেমন ছিল তেমনিভাবেই দাঁড়িয়ে আছে। বাড়িতে এসে আলমারির তলায় খুঁজতেই ঘড়িটা বেরিয়ে পড়ল। মৃগাঙ্কবাবু স্থির করলেন ভবিষ্যতে আর কিছু গেলেও ওঝার সাহায্য আর কখনো নেবেন না। মানে এই যে ওঝা, তারপরে নানান রকমের ঝাড়ফুঁক, এগুলো যে মধ্যে যে কুসংস্কার লুকিয়ে আছে, লেখক আগেও বিশ্বাস করতেন না, এখন আরও স্থির চিত্তে তিনি এটা করলেন, সংকল্প করলেন যে আর কখনোই তিনি এই ধরনের কাজে কাউকে উৎসাহ দিবেন না এবং নিজেও এই ধরনের কাজ করবেন না, এবং তোমাদেরও এই ধরনের কাজ থেকে যাতে তোমরা বিরত থাকো, সেজন্যই কিন্তু তার এই লেখা। চমৎকারটা না? খুব গল্পটা খুব চমৎকার একটা গল্প, অনেক শিক্ষণীয় বিষয় আছে এতে। শেষ করছি আমাদের আজকের ক্লাস। সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করলে আমরা কিন্তু নতুন ক্লাসের জন্য একটা নতুনভাবে অনুপ্রেরণা পাই। এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি তো তোমাদের কাছে একটা সাবস্ক্রাইব আশা করতেই পারি, তাই না? ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।